Hello everyone. Today we will be discussing about firstly that is calorimetry, and then we will be discussing on degrees of freedom. Okay, mostly both of them are the part of heat that we have already discussed. Okay, this is the last part of the heat chapter, and we will be discussing it today. তো আজকে আমরা যেটা নিয়ে মেনলি ডিসকাস করব প্রথমে সেটা হচ্ছে ক্যালোরিমেট্রি। তো ক্যালোরিমেট্রির কনসেপ্টটা খুব ইজি, বাট এখান থেকে ডিফারেন্ট টাইপসের সাম আছে যেটা আমরা ডিসকাশন ক্লাসে ডিসকাস করব। তো দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট বিকজ দেয়ার ক্যান বি সেভারাল টাইপস অফ সামস, যেটাকে নিয়ে আমরা মানে ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে সলভ করা শিখবো, আর কত কম টাইমে সলভ করা যায় সেটা আমরা দেখবো। ওকে, লাইক উই অল নো ইন এ কম্পিটিটিভ এক্সাম সামস করাটা খুব একটা বেশি চাপের হয় না, সামসটাকে কম সময় করাটা বেশি চাপের হয়। তো আমাদেরকে অ্যাপ্রোচটা শিখতে হবে, তাহলে আমরা কী করতে পারবো, সামটাকে তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে না? তো দ্যাট উইল বি আওয়ার সোল মোটো। ওকে, নাও তাহলে ক্যালোরিমেট্রি কী আছে দেখো বাবা। ক্যালোরিমেট্রি একটা খুব পার্ট অফ ফিজিক্স ইটসেলফ। আমরা কি করতে পারি, এইখানে যে মানে মেজারমেন্ট অফ হিট নিয়ে যে ফিজিক্সের ব্রাঞ্চটা ডিল করে তাকে আমরা ক্যালোরিমেট্রি বলি। ওকে, তো ক্যালোরিমেট্রি মানে হচ্ছে এটার সাথে রিলেটেড হচ্ছে মেজারমেন্ট অফ হিট। ওকে, ठीक है। now principle of calorimetry is very simple. heat gained is equals to heat lost. মানে স্যার হিট গেইন হিট লস স্যার কী করে হচ্ছে, মানে যদি একটা সিস্টেম থাকে, ধরে নাও একটা সিস্টেম আছে, যে যেই সিস্টেম এ, তার মাস হচ্ছে m1, ঠিক আছে, তার স্পেসিফিক হিট কনস্ট্যান্ট হচ্ছে সে C1, টেম্পারেচার হচ্ছে T1। এইটাকে আর একটা সিস্টেমের কন্ট্যাক্টে আনা হয়েছে, সেটা হচ্ছে সিস্টেম বি, তার মাস হচ্ছে M2, C2, T2। তো ধরে নাও যে এটা ছিল গরম, বিটা ছিল ঠান্ডা। এবার যদি দুটোকে আমি কন্ট্যাক্টে নিয়ে আসি তাহলে কী হবে, এ থেকে হিট বিতে যেতে চাইবে, তাহলে এ যতটা হিট লস করবে ঠিক ততটাই হিট গেইন করবে বি। আমরা যদি কনসিডার করে নিই যে সিস্টেম আশেপাশের এনভায়রনমেন্ট যেটা রয়েছে, ইট ইজ নট টেকিং পার্ট ইনটু দিস, মানে ও হিট দিচ্ছেও না নিচ্ছেও না, তাহলে বাই ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল উই ক্যান সে দ্যাট হিট লস্ট বাই এ, heat lost by A is equals to heat gained by B. Okay, so this is actually very easy. Now what is happening, যদি আমি এই জিনিসটাকে নিউমেরিক্যাল বা ম্যাথামেটিক্যাল টার্মসে লিখতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা এখান থেকে কী পেতে পারি, হোয়াট উই উইল গেট। তো দেখো যে প্রথমে এই এর যে হিট লস আছে সেটাকে যদি বার করতে চাই, তো দ্যাট উইল বি M1 C1 T1 মাইনাস আর টেম্পারেচার দ্যাট উইল বি রিচড। তার মানে কি হচ্ছে, এ হিট ছাড়ছে, বি হিট গেইন করছে, তার মানে এর একটা টেম্পারেচার ছিল, এর একটা টেম্পারেচার ছিল, তার মানে আমরা মিডিলে কোনো একটা টেম্পারেচারে গিয়ে মিট করব। মানে ঠান্ডা জলের সাথে তুমি গরম জল মেশাচ্ছ, তাহলে গরম জলের টেম্পারেচারও থাকলো না, ঠান্ডা জলের টেম্পারেচারও থাকলো না, মাঝখানে গিয়ে একটা মডারেট টেম্পারেচারে মিট করলে তাতে কি হচ্ছে, সেই টেম্পারেচারটাকে আমি ধরছি টি। তাহলে এইটা যদি হয় হিট লস্ট বাই এ, অ্যান্ড ইফ ইট ইজ হিট গেইনড হবে বাই বি, তাহলে এই দুটো সবসময় কী হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এখান থেকে ক্যালোরিমেট্রিতে আমরা মেন একটা টার্ম ইউজ করি যেটাকে আমরা বলি থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি একটা টার্ম এখানে খুব ইউজ হয়, বা হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট কনস্ট্যান্ট আর হিট ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্স আছে। এখানে আমরা কি করছি, হিট ক্যাপাসিটি বা থার্মাল ক্যাপাসিটি বা থার্মাল হিট ক্যাপাসিটি যাই বলি না কেন, তো এদেরকে ডিফাইন করা হয় হচ্ছে এম ইন্টু সি দিয়ে। সি মানে কী ছিল, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম এরকম ছিল, মানে সি এর যে ইউনিট।
but in this case, in case of this, the unit will be only calorie per degree Celsius. Per গ্রামটা তো m এর সাথে মাল্টিপ্লাই হয়ে তো কেটে যাচ্ছে না, তো দ্যাট ইউনিট উইল বি চেঞ্জড. ওকে, so this is the thing that we will be using. And in case of latent heat, okay, তো ল্যাটেন্ট হিট যখন নিয়ে আমরা কাজ করব তখন তো টেম্পারেচারে চেঞ্জ হবে না, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে. যখন আমরা নর্মাল হিট নিয়ে কথাবার্তা বলছি তো তখন কিন্তু কি হচ্ছে, তখন আমার কাছে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বাট যখন আমি ল্যাটেন্ট হিট নিয়ে কথা বলবো তখন কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে আমার কাছে কি বলতে হবে, ল্যাটেন্ট হিটের যে কনস্ট্যান্ট হবে, মানে যেটা ল্যাটেন্ট হিট অফ ফিউশন হবে, তো সেইটাকে দিয়ে আমাকে মাল্টিপ্লাই করলে আমি তখন হিট ক্যাপাসিটি, মানে টোটাল হিট গেইনড বাই বা হিট লস্ট বাই দ্য বডি, এই জিনিসটা আমরা বার করতে পারবো. মানে ধরো যে আমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আমার বরফ জল হয়ে গেল, ওয়াটার টার্ন টু আইস, অর সে আইস টার্নড ইনটু ওয়াটার. তো 0 ডিগ্রি সেলসিয়াসে তো ওয়াটারও থাকতে পারে, আইসও থাকতে পারে. তাহলে আইস জল হচ্ছে কি করে? আইস এক্সট্রা কিছু হিট গেইন করছে না, তার জন্য জল হচ্ছে. তো এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন. এই ল্যাটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালু হচ্ছে 80 কিলো ক্যালোরি পার কেজি, ঠিক আছে? এরকমভাবে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশনও রয়েছে. তো ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন তার ভ্যালু হচ্ছে 540 কিলো ক্যালোরি পার কেজি. তাহলে এইখান থেকে আমি টোটাল হিটের ব্যাপারটা কি করে বুঝবো? m ইন্টু এল, দ্যাট উইল বি গিভিং মি দ্য হিট. মানে কোনো একটা জিনিসকে তুমি হিট দিয়েছো, সে যদি স্টেট চেঞ্জ করে, তার মানে ধরো আমি জলকে আমি হিট দিচ্ছি, টার্নড ইন্টু ভেপার, তার মানে এটাকে যদি আমি ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলে কনসিডার করি, তখন আমাকে টোটাল হিট বার করার জন্য এইটাও লাগবে, প্লাস এমসি T1 - T2 যা ছিল সেই ফর্মুলাটাও লাগবে. এই ফর্মুলাটা কতক্ষণ কাজে করবে? যখন ধরো আমি জলটাকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো গরম করছি 100 ডিগ্রি সেলসিয়াস অবধি. নাও অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ইট ইজ অলসো গেনিং সাম হিট. সেটা কিন্তু আমরা এই ফর্মুলায় ফেলতে পারবো না, বিকজ দের ইজ নো টেম্পারেচার চেঞ্জ. এই ভ্যালুটা 0 হয়ে গেলে আমার এই টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে. তো ফর দ্যাট 10 থেকে 100 ডিগ্রি অবধি যে চেঞ্জটা, তার জন্য আমি যে হিটটা পাবো সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম. নাও অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ও কতটা হিট গেইন করছে বা লস করছে তার বেসিসে যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে এইটা লাগাতে হবে. এই টোটালটা মেলালে তখন আমি টোটাল হিট পাবো, অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য সামস অ্যাজ ওয়েল. এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে না? তাহলে আশা করছি ক্যালোরিমেট্রির এই পোর্শনটুকু নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না. ওকে, তো ওয়াটার ইকুইভ্যালেন্ট বলে একটা টার্ম আমরা ইউজ করে থাকি. হোয়াট ইজ ওয়াটার ইকুইভ্যালেন্ট? It is defined as the mass of water that requires the same heat to raise its temperature through 1 degree Celsius as it required by the body under considerations. মানে তুমি যখন একটা বডিকে কনসিডার করেছো, তার মানে মাসকে ধরো কি বলবো, তার ধরো কোনো একটা পার্টিকুলার বডি রয়েছে, সেই বডিটাকে 1 ডিগ্রি সেলসিয়াস তুমি ইনক্রিজ করছো টেম্পারেচার, তার জন্য একটা হিট প্রয়োজন হচ্ছে. এবার সেই হিটটা ওই টেম্পারেচারটা রাইজ করতে জলের কতটা মাসকে ও টেম্পারেচার রাইজ করতে পারবে, দ্যাট ইজ গিভেন অ্যাজ ওয়াটার ইকুইভ্যালেন্ট. নাও দিস ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ দ্য বডি, ওয়াটার ইকুইভ্যালেন্ট আর হিট ক্যাপাসিটি, দে আর অ্যানালগাস. ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে. ওকে না? তো আশা করছি এই অবধি কোনো প্রবলেম হয়নি. উই উইল বি মুভিং অন টু দ্য নেক্সট টপিক. ওকে, now that is degrees of freedom. Now the total number of independent quantities or coordinates which must be known to completely specify the position and configuration of a dynamical system is called the degrees of freedom of that system.
দাঁড়াও, এটা একটুখানি কী হলো, একটুখানি জটিল ঝামেলার জিনিস হয়ে গেল। কি আছে না, আমার কাছে একটা পার্টিকুলার ডাইনামিক সিস্টেম রয়েছে, তাকে বোঝার জন্য যে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস অর কোঅর্ডিনেটস মাস্ট বি নোন, ভালো করে বোঝো, কোয়ান্টিটিস বা কোঅর্ডিনেটস মাস্ট বি নোন টু স্পেসিফাই দ্য পজিশন অ্যান্ড কনফিগারেশন অফ দ্যাট সিস্টেম ইজ কল্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, আমি আবার এটাকে ইলাবোরেট করব। এর আর একটা ডেফিনেশন হতে পারে কীরকম, দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ ইন উইচ দ্য পার্টিকেলস অফ আ সিস্টেম ক্যান অ্যাকোয়ার এনার্জি আর কল্ড দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্যাট সিস্টেম। ধরো আমি একটা কিছু কনসিডার করছি, একটা পয়েন্ট মাস রয়েছে, সে কনসিডার করো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। আমার কাছে এখানে একটা পয়েন্ট মাস রয়েছে, এর কোঅর্ডিনেট ধরো রয়েছে দিস, এ স্ট্রেট লাইনে মুভ করছে, ঠিক আছে। ইফ দ্য পার্টিকেলস মুভ, মানে এটা মুভিং ইন এ স্ট্রেট লাইন, ইটস পজিশন অ্যাট অ্যান ইনস্ট্যান্ট কমপ্লিটলি নোন বাই ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন, তাই না? মানে আমার এই একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে মানে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে যদি আমি জানতে পারি, ভালো করে বোঝো, আমি ইটস পজিশন অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ কমপ্লিটলি নোন বাই ইটস ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন। এর এইখান থেকে এইখানে যাওয়াটাকে আমরা পুরোটাই ডিফাইন করতে পারছি এই স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে? ওকে, তার মানে আমি এই একটা ডাইমেনশনের ওপরেই বেস করে আমি তার পজিশনের একটা আইডিয়া পেয়ে যাচ্ছি উইথ দিস এক্স অ্যাক্সিস, এক্স ডিরেকশন মোশন। ওকে, ইফ দ্য পার্টিকেল মুভস ইন এ প্লেন, সে এক্স ওয়াই প্লেনে যদি আমি মুভ করছি, তখন কি হচ্ছে, দেন টু কোঅর্ডিনেটস আর রিকোয়ার্ড টু নো ইটস পজিশন। মানে আমার যদি এটা সিঙ্গেল ডাইমেনশনে আমি যদি দেখতাম, তাহলে আমার কি হচ্ছে, শুধুমাত্র স্ট্রেট লাইনের ওই এক্সের ওপর ডিপেন্ড করে আমি পেয়ে যাচ্ছি। যদি আমি প্লেনেতে দেখি, তাহলে এটা আমার জন্য দুটো কোঅর্ডিনেট লাগছে। যদি আমি এটাকে স্পেসে দেখি, তাহলে আমার কাছে তিনটে লাগছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসে যদি আমি সিঙ্গেল ডাইমেনশন অফ মোশন ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমার ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 1। যদি আমি একটা প্লেনের ওপর মোশন ধরি, তাহলে সেখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 2। যদি আমি সেখানে একটা স্পেস ধরি, তাহলে সেখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 3। ওকে, এবারে ভাবো যে আমার কাছে দুটো পার্টিকেল আছে, সে এ আর বি, ঠিক আছে? ঠিক আছে, দুটো পার্টিকেল। Thus to describe this system 6 coordinates are required, ঠিক না? But the distance of both the particles from x-axis is remaining fixed. এর যা মোশন হবে, যাই হবে, এই এ আর বি এর মধ্যে যে গ্যাপটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, দিস ইজ রিমেনিং ফিক্স। এটার তো কোনো চেঞ্জ হওয়ার জায়গা নেই, ঠিক না? ওকে না? তাহলে এক্স যে কোঅর্ডিনেট হলো, বা লেটাস সে কি আমার কাছে একটা পার্টিকুলার জায়গায় যদি আমার এই জিনিসটা যদি আমার এইভাবেই মুভ করতে চায়, এটা উপরে যেতে পারে, এটা নিচে আসতে পারে, এটা এদিকে যেতে পারে, এটা এদিকে যেতে পারে, বাট এই যে গ্যাপটা, এটা সবসময় ফিক্স হয়ে রয়েছে, ঠিক আছে? ভালো করে বোঝো। তার মানে আমার কাছে এই দুজনের মধ্যে আমি রিলেশনশিপটাকে কি করতে পারি, রিলেশনশিপটাকে আমি কি করতে পারছি এই দুটোর মধ্যে, মানে পার্টিকুলার যদি একটা জায়গা ধরে নিই আমি, তাহলে এই এক্সের মধ্যে এই রিলেশনশিপটা ফিক্স হয়ে গেল, এটাকে আমি চেঞ্জ করতে পারছি না। তার মানে এই দুটোকে নিয়ে আমি একটাই ইকুয়েশন পুট করে দিতে পারবো সবসময়, x1 মাইনাস x2 ইকুয়াল টু দিস, আমি সবসময় এটা পুট করতে পারবো। তার মানে একটা জানলে আমি আর একটা পেয়ে যাবো। এর জন্য তো x1 আর x2 তো দুটো জানার দরকার নেই, একটা জানলেই হয়ে যাবে। বাকি কটা লাগছে, y1 z1 y2 z2 এগুলো জানতে হবে। তাহলে আমার কাছে টোটাল কোটা কোঅর্ডিনেট জানতে হলো, আইদার x1 বা x2 যে কোনো একটা জানতে হবে, আর বাকি চারটে জানতে হবে। তার মানে আমার কাছে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়ে গেল, 5। তো ইন দিস ওয়ে ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যান বি ক্যালকুলেটেড, ঠিক আছে না? নাও ডিগ্রি অফ ফ্রিডম বার করার জন্য একটা ফর্মুলা আছে, যেহেতু আমরা এখানে কোঅর্ডিনেট সিস্টেমের ওপর বেস করে কাজ করছি, তো সেই হিসেবে আমাদের পুরোটা দাঁড়িয়ে রয়েছে। তো ফার্স্ট হচ্ছে আমার কাছে কটা পার্টিকেল আছে, ইফ n ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস অ্যান্ড k ইজ দ্য নাম্বার অফ কমন কোঅর্ডিনেটস,
মানে কোনোটা যদি ডিফাইন করা যায় কমনভাবে, কমন কোঅর্ডিনেটস, তাহলে আমি কি লিখতে পারবো, f is equals to 3n minus k, where f is the degrees of freedom, ওকে না, of the particles of the system. তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ডিগ্রিজ অফ ফ্রিডমের সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। নাও যদি একটা মোনোঅ্যাটমিক গ্যাস থাকে, তাহলে আমার কাছে একটাই পার্টিকেল আছে, সেখানে কোনো কমন কোঅর্ডিনেট নেই, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়ে যাবে, 3টে, যদি মোনোঅ্যাটমিক হয়। যদি ডাইঅ্যাটমিক গ্যাস হয়, তাহলে সেটা কী হবে, ডাইঅ্যাটমিক মানে দুজন আর কানেক্টেড উইথ এ সিঙ্গেল পার্ট, তাহলে সেখানে কী হচ্ছে, দুটো পার্টিকেল আছে, তাহলে 6 মাইনাস, যেহেতু তাদের মধ্যে একটা কমন কোঅর্ডিনেট সবসময় থাকবে, তো দ্যাট উইল বি দ্য ডাইঅ্যাটমিক পার্টিকেলের জন্য সবসময় কী হয়ে যাবে, 3 × 2 - 1, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 5, তো ডিগ্রিজ অফ ফ্রিডম অলওয়েজ হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে এই অবধি বুঝতে অসুবিধা হয়নি আশা করছি। তো মুভিং অন, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ energy, ठीक है। now what is this, according to this law, for any system in thermal equilibrium, the total energy is equally distributed among its various degrees of freedom, and the energy associated with each degree of freedom is half kT। মানে আমার কাছে পার্টিকেলের মধ্যে মানে যতই পার্টিকেলস থাক না কেন, তার করেসপন্ডিং যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম পাবো, ওই ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে আমার টোটাল এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। মানে যদি কারোর ধরো টোটাল এনার্জি হয় ই, আর তার ডিগ্রি অফ ফ্রিডম হয় 3টে, তাহলে এই ইটা এই E/3 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 করে আমার 3টেতে চলে যাবে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এটা সবসময় কনস্ট্যান্ট, যে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম ইজ হাফ kT, দিস ইজ ফিক্সড। ওকে, now consider a system having n moles, n mole number of particles রয়েছে, n mole particles, let the degree of freedom of each particle is f, n mole particles রয়েছে, ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে f, তাহলে আমার কাছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম কি হয়ে যাবে, টোটাল এনার্জি হবে n × f, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে গেলাম, ইন্টু হাফ kT। be very careful about this, total energy of the system can be predefined if we know the total number of molecules present as well as degree of freedom, okay, so we can go for it now। এবার যদি আমরা দেখি যে স্পেসিফিক হিটস অফ গ্যাসেস অ্যান্ড ল অফ ইকুইপার্টিশন এনার্জি কীভাবে বিহেভ করে, তাহলে এটা আমরা কী করে পাবো, দেখা যাক। স্পেসিফিক হিট অফ গ্যাসেস আর ল অফ ইকুইপার্টিশন এনার্জি, how they behave, how we can actually relate them। তো ভেবে নাও যে একটা মোনোঅ্যাটমিক গ্যাস রয়েছে, তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম, মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য ধরো একটা মোনোঅ্যাটমিক গ্যাস রয়েছে, ঠিক আছে, তার জন্য তাহলে ইচ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কত এনার্জি, দিস, তাহলে টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান মলিকিউল কত হবে, ঠিক আছে, টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান মলিকিউলের জন্য টোটাল এনার্জি কত হবে, 3, কারণ 3টে ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে না, তাহলে 3/2 kT। তাহলে টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ 1 মোল অফ গ্যাস, ঠিক না, মানে যদি আমরা দেখে নিই যে n মোল অফ গ্যাস যদি আমি কনসিডার করি, যদি আমি টোটাল মোল ধরে নিই যে n মোল রয়েছে, তাহলে n মোলের জন্য কত হবে, 3/2 n kT। আর আমরা আগে কি দেখেছিলাম, আমাদের যদি আগে একটু মনে করে দেখো, ওইখানে যখন আমরা গ্যাস লস ডিফাইন করেছিলাম, তখন n × k যখন আমরা করতাম, দ্যাট বিকামস আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, যে টোটাল এনার্জি u, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 RT। ঠিক আছে, নাও CV was what, it is the change in energy with respect to temperature, ঠিক না, তাহলে যদি এটাকে আমি টেম্পারেচার রেসপেক্টে মানে করতে চাই, তাহলে কি পেয়ে যাব, 3/2 R। ঠিক আছে, নাও CP - CV is equals to R, তাহলে CP will be equals to CV plus R, তাহলে CP will be equals to 3/2 R plus R, that is equals to 5/2 R। তাহলে গামা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি,
তো গামা ইজ ইকুয়ালস টু, ইট ইজ আ কনস্ট্যান্ট, ইট ইজ আ রেশিও অফ দিস টু, that is equal to 5/2r divided by 3/2r. So that is 5/3 is equals to 1.67. Okay na? So if this same thing happens with a diatomic gas, then what will be the changes? If it is a diatomic gas, then energy associated with per degree of freedom is same half kT, but যখন আমি পার মলিকিউল ওয়ান মলিকিউলের করেসপন্ডিং যাব, তো ইট বিকামস দেন ওয়ান মলিকিউল, তাহলে কত হচ্ছে, কটা ডিগ্রি অফ ফ্রিডম হবে, 5টা, দেন ইট উইল বি 5/2 kT. ওকে না? দেন টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ হয়ে যাবে ফর n মলিকিউলস, মানে n মলিকিউলস হবে, n মলিকিউলস বা 1 মোল, এটা একটু মাথায় রাখতে হবে. ঠিক আছে, এইখানে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে 1 মোলেতে n মলিকিউলস রয়েছে, তাহলে দ্যাট ইজ 5/2 n kT. তাহলে সেখান থেকে যদি আমি একটু দেখি, তাহলে ইট ইজ 5/2 RT. ঠিক আছে, তাহলে 5/2 RT হয়ে গেল. এবার এটাকে যদি আমি সেমভাবে সলভ করি গামার ভ্যালু CP/CV করে, তো ইট বিকামস 1.4. ওকে, তো এইভাবে কিন্তু ভ্যারি হতে পারে. ঠিক আছে, যদি আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ সলিডস ধরে নিই, তাহলে সলিডসের জন্য সেইভাবেই চেঞ্জ হতে পারে. ধরো যদি আমার কাছে কোনো একটা এমন কিছু থাকে যার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম জানা আছে, তো তার করেসপন্ডিং আমি বার করে নিতে পারবো যে আমার কাছে কত সিপি বা সিভির ভ্যালু হচ্ছে. ওকে, তো তার উপর বেস করে আমরা ক্যালকুলেশনস করতে পারি. Now another term is there, that is phases. Okay, depending upon the temperature and pressure, all matter can exist in a solid, liquid and gaseous state. These three states of matter are also called phases of matter. Okay, now these phase diagrams are important. These phase diagrams will be very much important for drawing those heat engine diagrams, যখন আমরা ওখানে TS ডায়াগ্রাম করব বা PV ডায়াগ্রামস করব, মানে দ্যাট উইল বি আ ইম্পর্ট্যান্ট পার্ট. তো তখন আমাদেরকে ওই দেখতে হবে যে আমার কাছে টেম্পারেচার আর প্রেশার কন্ডিশন কী রয়েছে, তার উপর বেস করে আমাদের পুরো জিনিসটা হবে. লাইক প্রেশার ভলিউম ডায়াগ্রামস আর দেয়ার, প্রেশার টেম্পারেচার ডায়াগ্রামস আর দেয়ার, তো তার উপর বেস করে পুরো জিনিসটা আমাদেরকে জানতে হবে আর করতে হবে. ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা নিয়ে পরের ক্লাসে ডিসকাস করবো, বিকজ তার পরের থেকেই আমরা থার্মোডাইনামিক্স শুরু করে ফেলছি. তো সেখানে ফেজ ডায়াগ্রামস কী করে ড্র করতে হয়, উই উইল বি ডিসকাসিং ইট. ওকে, তো আজকের মতো মনে হচ্ছে যে এরপরে আর কোনো কিছু ডাউট থাকার কথা নয়. ইফ দের ইজ এনি ডাউট দেন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি. আর এই ভিডিওটা ভালো করে দেখে নাও, যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে প্রবলেম হয় তাহলে সেটা নিয়েও আমরা ডিসকাস করবো. অবশ্যই একটা ডিসকাশন ক্লাস রাখছি আমি, যেখানে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাস করবো. ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ.